এই 4টা খাতের কথা বলা হচ্ছে। এই 4টা খাতে যদি ক্ষতি হয়, ওই 4 খাতের ইনকামের সাথে এটা সমন্বয় করা যাবে। এই 4 খাতের ক্ষতি হলে অন্য কোনো খাতের ক্ষতির সাথে সমন্বয় করা যাবে না। এই 4টা খাত ছাড়া অন্য যে খাতগুলি আছে, অন্য খাতের ক্ষতি আমরা অন্যান্য এই 4 খাত ছাড়া, এই 4 খাতের ক্ষতি ছাড়া অন্য যেকোনো খাতের ক্ষতি আমরা অন্যান্য আয়ের উৎসের সাথে সমন্বয় করতে পারবো। এই 4টা খাতটা একটু দেখে নিই। প্রথমে আছে মূলধনী ক্ষতি, দ্যাট মিনস হচ্ছে ক্যাপিটাল লস। তো আমাদের যদি কোনো ধরনের ক্যাপিটাল লস থেকে থাকে, আমরা কেবলমাত্র ক্যাপিটাল লসটা ক্যাপিটাল গেইনের সাথে আমরা অফসেট করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্যবসায়িক ক্ষতি বা বিজনেস লস যদি থাকে, তাহলে শুধুমাত্র আমরা বিজনেস ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন, আমরা কিন্তু 84 আইনে লস ফ্রম বিজনেস কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স কিংবা ইন্টারেস্ট ইনকামের সাথে অফসেট করেছি। বাট ইনকাম অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী বিজনেস লস কেবলমাত্র বিজনেস ইনকামের সাথে অফসেট করতে হবে। লেটস একটা আইটিএস বিজনেস, ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিস, যাদের কিনা বিজনেসের এমনিতে আমরা জানি যে আইটিএস বিজনেসের কোনো কি নাই, ট্যাক্সেবল ইনকাম নেই। সো এটা এক্সামটেড ইনকাম। সো এটা যেহেতু এক্সামটেড ইনকাম এবং এই বিজনেসের লস তো হয়, আমরা কিন্তু এটা কি করতে পারবো না, এদের ইন্টারেস্ট ইনকাম কিংবা রয়্যালটি ইনকামের সাথে আমরা অফসেট করতে পারবো না। আচ্ছা, আইটিএস বিজনেস বাদ দিলাম, রেগুলার যে কোনো একটা বিজনেস, লেটস একটা সিমেন্ট কোম্পানি। সিমেন্ট কোম্পানির বিজনেস অপারেশন থেকে ওদের লস হচ্ছে, বাট ওদের কি হচ্ছে, এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম আছে কিংবা ওদের হচ্ছে রয়্যালটি ইনকাম আছে। সো সিমেন্ট কোম্পানির যে বিজনেস লস, এই বিজনেস লসের সাথে এদের ইন্টারেস্ট ইনকাম কিংবা ইনকাম ফ্রম আদার সোর্সের রয়্যালটি ইনকাম অফসেট করা যাবে না। সো ওদের যেটা করতে হবে, এই বছরের বিজনেস লস অন্য বছরের বিজনেস ইনকাম কিংবা ওদের একাধিক কনসার্ন যদি থাকে, লেটস সে ওদের একটা আছে সিমেন্ট বিজনেস আর একটা আছে আপনার লেটস সে ব্রিক বিজনেস। সিমেন্ট বিজনেস থেকে লস হচ্ছে, ব্রিক বিজনেস থেকে ওদের লাভ হচ্ছে। সো সিমেন্ট বিজনেসের লস ওরা ব্রিক বিজনেসের সাথে কি করতে পারবে, অফসেট করতে পারবে। আচ্ছা, থার্ড যেটা, সেটা হচ্ছে পটকা ব্যবসা। পটকা ব্যবসা বলতে আমরা বেসিক্যালি বুঝাই স্পেকুলেশন বিজনেস। তো যে কোনো ধরনের স্পেকুলেটিভ বিজনেসের যদি আমাদের লস থাকে, সেটা কিন্তু অন্য কোনো, এটা যদিও ব্যবসা, বাট এটা যেহেতু স্পেকুলেশন কিংবা পটকা ব্যবসা, সো পটকা ব্যবসা শুধুমাত্র আহ, আমরা এই বিজনেসের লস এই বিজনেসের আরেকটা স্পেকুলেশন বিজনেসের ইনকামের সাথে অ্যাডজাস্ট করা যাবে। এন্ড ভেরি লাস্টলি হচ্ছে টোবাকো বিজনেস। টোবাকো বিজনেস থেকে যদি কোনো ধরনের লস হয়, এই টোবাকো বিজনেস আপনি কিন্তু অন্য খাতের ব্যবসা আয় বা অন্য আয়ের সাথে আপনি অফসেট করতে পারবেন না। লেটস সে আকিজের টোবাকো বিজনেস আছে, আবার আকিজের বেভারেজ ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, আকিজের যে টোবাকোর যে বিজনেস লস, সেটা কিন্তু ওদের বেভারেজের বিজনেস ইনকামের সাথে কি করা যাবে না, অফসেট করা যাবে না। কেন? কারণ হচ্ছে টোবাকো বিজনেসের লস শুধুমাত্র টোবাকোর ইনকামের সাথে আমাদের অফসেট করতে হবে। একইভাবে স্পেকুলেশন বিজনেসের লস স্পেকুলেশন বিজনেসের ইনকামের সাথে অফসেট করতে হবে। এপার্ট ফ্রম দিস অন্য যে কোনো বিজনেসের যদি লস হয়ে থাকে, তাহলে আমরা অন্যান্য বিজনেস ইনকামের সাথে আমরা অফসেট করতে পারবো। বিজনেস ইনকাম ছাড়া এই তিন, যেটা আমরা বলছি 2 নাম্বার বিজনেস লস, সেটা কিন্তু অন্য খাতের আয়ের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। আর একটা সর্বশেষ যেটা আমরা বলেছি ক্যাপিটাল লস, ক্যাপিটাল লসটা ক্যাপিটাল গেইনের সাথে আমরা অফসেট করতে পারবো। তাহলে দুইয়ের আমরা যেটা উপধারা একে দেখছি, উপধারা একে বলছে উপধারা দুইয়ের বিধানবলী সাপেক্ষে কোনো করবর্ষে কোনো খাতে নিরূপিত ক্ষতি। তার মানে এই 4টা ছাড়া অন্য যে কোনো খাতের যদি আমাদের কি হয়, লস হয়, সেটা আমরা এই 4টা ছাড়া অন্য খাতের সাথে আমরা অফসেট করতে পারবো। লেটস সে আমাদের এগ্রিকালচারাল লস হচ্ছে, আমাদের এগ্রিকালচার ইনকাম ফ্রম এগ্রিকালচার হচ্ছে। তো এগ্রিকালচার থেকে যদি লস হয়, এগ্রিকালচারের এই লস কিন্তু আমরা যে কোনো খাতের সাথে আমরা অফসেট করতে পারবো। সেটা আমরা এগ্রিকালচারাল লস আমরা কিন্তু রেন্টাল ইনকাম কিংবা ক্যাপিটাল গেইন অথবা আমাদের বিজনেস লসের সাথে আমরা কি করতে পারবো, অফসেট করতে পারবো। তারপরে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আসলে খুব একটা লস হওয়ার সম্ভাবনা থাকে না।
তারপরেও যদি লস হয়ে থাকে তাহলেও সেটা আমরা কি করতে পারবো, অফসেট করতে পারবো। সো আপনারা মনে করতে পারেন যে শেয়ার মার্কেট থেকে যদি আমার কোনো লস হয় সেটা কি ইনকাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ধরবো কিনা, আমাকে এটা একটু বলেন তো। অনেকে ধরেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, এখান থেকে লস হয়েছে, সেটা কি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাবে না অন্য খাতে যাবে? কেন এটা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে যাবে? এক্সিলেন্ট। আসলে শেয়ার মার্কেটের যে ইনকামটা, হ্যাঁ, মানে যেটা ফাইন্যান্সিয়াল ইনকাম দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি ডিভিডেন্ড ইনকাম। সেটা কি ইনকাম? ডিভিডেন্ড ইনকাম। শেয়ার মার্কেটে ডিভিডেন্ড ইনকামটা যাবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর শেয়ার সেল করে যেই মানে লসটা হয় বা গেইনটা হয় সেটা কিন্তু ক্যাপিটাল গেইনে যাবে। এবং আমরা যেটা জানি যে ব্যক্তির জন্য শেয়ার সেল করে যদি কোনো ক্যাপিটাল লিস্টেড কোম্পানি শেয়ার সেল করে যদি কোনো ক্যাপিটাল গেইনও হয় সেটা এক্সাম্পটেড। বাট এটা যদি অ্যাপার্ট ফ্রম ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কেউ হয়, ব্যবসায়ের ক্ষেত্রে হয়, শেয়ার সেল করে যদি ক্যাপিটাল গেইন হয় সেটা ট্যাক্সেবল হবে। তো এই শেয়ার সেলের যে লস, সেই লস কিন্তু অন্য কোনো ইনকামের সাথে অফসেট করা যাবে না, সেটা আবার আরেকটা ক্যাপিটাল গেইনের সাথে অফসেট করা যাবে। ঠিক আছে? আর কি খাত হতে পারে আমাদের এখানে? আর কি খাত হতে পারে? সো আমাদের স্যালারি থেকে আসলে লস হওয়ার পসিবিলিটি খুব কম। র্যান্ট থেকে লস হতে পারে। কিভাবে র্যান্ট থেকে লস হতে পারে? লেটস সে আপনার একটা কমার্শিয়াল স্পেস আছে যেটা আপনি ভাড়া দিতে পারছেন না, বাট এটার রিপেয়ার মেনটেন্যান্স এন্ড আদার এক্সপেন্সেস আছে, সেক্ষেত্রে আপনার একটা লস হতে পারে। তো এই ধরনের রেন্টেরও যদি লস থেকে থাকে, আমরা কিন্তু এই রেন্টের লসটা কি করতে পারবো, আমরা অন্য যে খাতগুলি আছে এই ক্যাপিটাল গেইন কিংবা আমাদের বিজনেস লস এটার সাথে আমরা অফসেট করতে পারবো। এগ্রিকালচারটা আমরা বলেছি, এগ্রিকালচারাল লস কিন্তু অন্য খাতের সাথে আমরা অফসেট করতে পারবো। বিজনেস লস অফসেট করা যাবে না। দেন আমাদের ক্যাপিটাল লস আমরা শুধু ক্যাপিটাল গেইনের সাথে করব। আমাদের যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে কোনো ধরনের লস অ্যারাইজ করে সেটাও আমরা অন্য সোর্সের সাথে অফসেট করতে পারবো। এবং সর্বশেষ থাকে আমাদের কি থাকে, ইনকাম ফ্রম আদার সোর্স। সো যদি আমাদের আদার সোর্স থেকে কোনো লস অ্যারাইজ করে সেটাও আমরা অফসেট করতে পারবো। আচ্ছা, এবার আসি আমি সর্বশেষ, আই মিন আমাদের সাবসেকশন 3 তে বলা হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত হ্রাসকৃত কর হার বা ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের ক্ষতির সমন্বয় বা জের টানা যাইবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। কি বলা হয়েছে? কর অব্যাহতি প্রাপ্ত হ্রাসকৃত কর হার বা ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোন উৎসের বা খাতের ক্ষতির সমন্বয় বা জের টানা যাইবে না। ঠিক আছে? এখন হ্রাসকৃত কর হার কোথায় আছে বলেন তো? হ্রাসকৃত কর হার কোথায় আছে? লেটস সে পোল্ট্রি বিজনেস, হ্যাঁ, ফিশারিজ বিজনেস, এগুলি কি রেগুলার রেট না রিডিউস রেট? রিডিউস রেট। সো আমার যদি পোল্ট্রি মানে যেগুলি থেকে আমাদের অব্যাহতিতে তো এমনিতে আসলে ট্যাক্স আসে না, সেখানে আমরা খুব একটা অফসেট নিয়ে কাজও করি না, তারপরও কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি ধরেন এদের 7-8 বছরের এক্সামশন আছে, হ্যাঁ। সো যেই পিরিয়ডে আপনি এক্সামশন এনজয় করছেন ওই এক্সামশন পিরিয়ডে যদি আপনার কোনো লস থেকেও থাকে, এই লসটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। এবং এই যে পিরিয়ডে, হ্যাঁ, এক্সামশনের যে পিরিয়ডে আপনার যে লস হচ্ছে এটা অন্য খাতের সাথে আপনি অফসেট করতে পারবেন না। একইভাবে আপনার যেটা রিডিউস রেট আছে, রিডিউস রেটের কোনো সোর্স থেকে যদি কোনো লস অ্যারাইজ করে এই লসটা আপনি অন্য খাতের ইনকামের সাথে যেমন অফসেট করতে পারবেন না, ঠিক তেমনি এটার সাথে কি করা যাবে না, ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। তবে এখানে নতুন করে আরেকটা ক্লজ দিয়েছে, ন্যূনতম কর প্রযোজ্য হয় এইরূপ কোনো উৎসের বা খাতের সমন্বয় বা জের টানা যাবে না। তো এখানে কিন্তু ওরা ন্যূনতম কর, মিনিমাম ট্যাক্স কিন্তু অনেকগুলি খাতে রয়েছে। আহ এরূপ কোনো উৎসের বা খাতের ক্ষতি, সো মিনিমাম ট্যাক্স যেসব খাতে রয়েছে এগুলিরও এইসব খাতেও যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে সেটা কিন্তু অন্য সোর্সের সাথে ক্যারি ফরওয়ার্ড
কিংবা অফসেট করা যাবে না। সো এগুলি কিন্তু ইম্পর্টেন্ট ক্লজ। আমরা হয়তো এই জিনিসটা কি করে যাই, মিস করে যাই। উপরের গুলি আমরা সবাই পড়ি, বাট এই যে স্পেশাল প্রভিশন এটা আমরা খেয়াল করি না। সো এটা প্র্যাকটিক্যালি কাজ করার সময় যেমন জরুরি, ঠিক তেমন কোশ্চেনেও মাঝে মধ্যে এই ধরনের ছোট ছোট একটা ক্লজ দিয়ে দেয়। তো আমরা এগুলি একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লজ। সেখানে বলা হচ্ছে কোনো ফার্ম বা ব্যক্তি সঙ্গের নিরূপিত ক্ষতি কেবল উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গের নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাবে, এবং উক্ত ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তি সঙ্গের কোনো সদস্যের আয়ের বিপরীতে সমন্বয় করা যাবে না। কি বলেছে? একটা পার্টনারশিপ ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সনের যদি কোনো ধরনের বিজনেস লস থাকে, তাহলে এই পার্টনারশিপ ফার্মের বিজনেস লস ওই পার্টনারশিপ ফার্মের বিজনেস ইনকামের সাথে অফসেট করতে হবে। পার্টনারের পার্সোনাল যে লস আছে সেই পার্সোনাল যে ইনকাম সোর্স আছে, পার্সোনাল ইনকাম সোর্সের সাথে পার্টনারশিপ ফার্মের যে লস সেটা অফসেট করা যাবে না। বুঝা যায়? লেটস সে ভাই ভাই মেসার্স ভাই ভাই ব্রাদার্স, দুই ভাইয়ের একটা পার্টনারশিপ ফার্ম, যেখানে 22-23 অর্থ বছরে ওদের পার্টনারশিপ ফার্ম থেকে লস অ্যারাইজ করে 12 লাখ টাকা। এই যে পার্টনারশিপ ফার্মের যে লসটা, এটা কিন্তু ভাই ভাই ব্রাদার্স এর দুই ভাই মিস্টার রহমান এবং মিস্টার করিম, ওনাদের যখন ট্যাক্সটা আমরা ডিটারমাইন করব, ওনাদের ট্যাক্স ডিটারমিনেশনের সময় ওনাদের পার্টনারশিপ ফার্মের যে লস সেটা কিন্তু ওনাদের পার্সোনাল ইনকামের সাথে অফসেট করা যাবে না। ওকে, আচ্ছা এবার আসি আমরা লাস্ট ওয়ান 5। এটা খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা যেটা দেখেছি মূলত সেটা হচ্ছে অফসেট এন্ড ক্যারি ফরওয়ার্ড। এখন ঘটনা হচ্ছে এই ক্যারি ফরওয়ার্ডটা আমরা কতদিন করতে পারবো, জেড টানতে পারবো আমরা কতদিন। আগে তো আমরা কি করব, ওই অর্থ বছরের যে লসটা হচ্ছে, লসটা আমরা যেই যেই খাতের সাথে সমন্বয় করা যায় খাতের সাথে আমরা সমন্বয় করব। সমন্বয় করার পরেও যদি আমাদের অতিরিক্ত লস থাকে, এক্সেস লস অ্যারাইজ করে, সেই লসটা আমরা কি করব, সেই লসটা আমরা সামনের বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করব। সো আমরা এক বছরের যে লস ক্যারি ফরওয়ার্ড করছি, লেটস পরপর আরো পরপর বছরগুলিতেও লস হচ্ছে, তাহলে আমি এই বছরের লসটা কত বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, সেটা বেসিক্যালি বলা হচ্ছে সেকশন 70 সাবসেকশন 5 এ। 5 এ কি বলা হচ্ছে? কোন করবৎসে কোন খাতের নিরূপিত ক্ষতি উক্ত বছরের অন্য কোন খাতের বা উৎসের আয়ের সহিত সমন্বয় করা না গেলে অসমন্বিত ক্ষতির জের টানিয়া পরবর্তী 6 করবৎসে সমন্বয় করা যাবে। কয় বছর পর্যন্ত নেওয়া যাবে? সহিত সমন্বয় করা না গেলে অসমন্বিত ক্ষতির জের টানিয়া পরবর্তী 6 কর বৎসর, আপনি যেই কর বৎসরে অফসেট করছেন তার পরবর্তী 6 বছর আপনি নিতে পারবেন। লেটস সে আপনি অফসেট করছেন অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, অ্যাসেসমেন্ট ইয়ার কবে? 23-24, তাহলে এটা আপনি কয় বছর নিতে পারবেন? আরো 6 বছর, মানে আপনি এটা 29 অ্যাসেসমেন্ট ইয়ার 29-30 পর্যন্ত আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। 29-30 এর পরে যদি এই লস যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন সেটা যদি অ্যাবজর্ব করা না যায়, তাহলে সেটা কি হবে, সেটা আপনার অবসোলেট হয়ে যাবে, সেটা আর ক্যারি ফরওয়ার্ড হবে না। ওকে ফাইন, এই ছিল আমাদের মোটামুটি বিজনেস লস ক্যারি ফরওয়ার্ড। এটার সাথে খুব রিলিভেন্ট একটা টপিক হচ্ছে আনঅ্যাবজর্বড অ্যাপ্রিসিয়েশন। ও আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট ইস্যু আছে, এটাও আমি একটু বলে রাখি। অষ্টম তফসিল সাপেক্ষে ব্যবসা বা পেশার উত্তরাধিকার ব্যতীত, এখানে একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লজ। এগুলি নিয়ে অনেকগুলি কিন্তু লিটিগেশন আছে। আবার বলছি আমি, এটা অষ্টম তফসিল সাপেক্ষে ব্যবসা বা পেশার উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতির সমন্বয় বা জেরটা নিতে পারিবেন না। আমাকে কেউ বলবেন এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এনিওয়ান? কি বোঝানো হচ্ছে এটা দিয়ে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন বা শুনছেন স্যার, আমাকে? এটা দিয়ে বোঝানো জি হচ্ছে স্যার, যে পারিবারিক শুনতে পাচ্ছি। পারিবারিক সূত্রে যারা উত্তরাধিকার তারা ছাড়া অন্য কেউ এটা করতে পারবে না, স্থলাভিষিক্ত হলে সেটা জানতে পারবে না। লেটস সে এবিসি লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হচ্ছে 3 জন। সো মিস্টার রহমান, মিস্টার করিম এন্ড মিস্টার সালাম।
লেটস সে মিস্টার রহমান সাহেব মারা গেলেন, যেখানে মিস্টার রহমানের 30% শেয়ার ছিল। সো মিস্টার রহমান মারা যাওয়ার পরে আমাদের যে কোম্পানি অ্যাক্ট 1994 এটা অনুযায়ী অটোমেটিক্যালি উনার শেয়ারগুলি উনার যে সাকসেসর যারা আছেন সাকসেসরদের কাছে চলে যাবে। ঠিক আছে? সো উনার সাকসেসররা এই যে বিজনেসের যে লসটা হচ্ছে সাকসেসররা এই লসটা অফসেট করতে পারবেন, এটা যেহেতু ওনারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন। বাট এই পুরো বিজনেসটা এবিসি লিমিটেড কোম্পানি, যেটা একটা লুজিং কনসার্ন, যেখানে গত 6 বছর ধরে 200 কোটি টাকার লস ক্যারি ফরওয়ার্ড হয়ে আছে, এটা লেটসে এক্সওয়াইজি কোম্পানি কিনে নিল। এটা উত্তরাধিকার সূত্রে না, এর এটা স্থলা বিষয়টি নিয়ে নিল। এই যে 200 কোটি টাকার লস ক্যারি ফরওয়ার্ড হলো এক্সওয়াইজির কাছে, এক্সওয়াইজি কিন্তু এই লসটা অফসেট করতে পারবে না। বোঝা যায়? এই এনটিটির যে বিজনেস ল ছিল, এটা যেহেতু ওনারশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওনারা চেঞ্জ হতে পারবে না। তো এটাই বলছে অষ্টম তফসিল সাপেক্ষে ব্যবসা বা পেশায় উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে উত্তরসূরি নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতির সমন্বয় বা জেরটা নিতে পারিবেন না। সো এবিসি লিমিটেড কোম্পানি যেটাকে কিনে নিল এক্সওয়াইজি কোম্পানি, এটা কিনে নেওয়ার ফলে এবিসি লিমিটেড কোম্পানি যে লস ক্যারি ফরওয়ার্ড ছিল এটা কিন্তু এক্সওয়াইজি এখন অফসেট করতে পারবে না। ওকে ফাইন, এবার আসি আমাদের তাহলে লাস্ট। সেক্ষেত্রে তার এই লসটা কি হবে? এটা এটা ফরগো হয়ে যাবে, জি ফরগো হয়ে যাবে। এটা যখন মালিকানা পরিবর্তন হয়ে যাবে এই জি লসটা ফরগো হয়ে যাবে, এটা চেঞ্জ করা যাবে না। আমি আপনাদেরকে এরকম একটা এক্সাম্পলে দিব। লেটস সে ভাই ভাই ব্রাদার্স 3 ভাইয়ের একটা পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে? রহমান, করিম এবং সালাম, তিনজনের ইকুয়াল শেয়ার, এবং এই পার্টনারশিপ ফার্মের লস হচ্ছে 3 লাখ টাকা। এখান থেকে মিস্টার রহমান এই পার্টনারশিপ ফার্ম থেকে চলে গেছেন। আর আছে কয়জন? 2জন আছে। সো পরের বছর যখন ওরা বিজনেস এর কম্পিটিশন করবে, এই পার্টনারশিপ ফার্মের ট্যাক্স কম্পিটিশন করবে, ওরা কিন্তু লস অফসেট করতে পারবে 2 লাখ টাকা। একজন যিনি চলে গেছেন তার প্রপোর্শনেট লস কিন্তু আর অফসেট করা যাবে না। ঠিক আছে? সো ওনার সাথে সাথে কিন্তু ওনার লসটাও ফরগো হয়ে গেল, যিনি চলে গেছেন। আচ্ছা, সরি, বলছি আমি একটা ওনারটা আপনাদেরকে ক্যারি কেস দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটা আছে অবচয় ভাতার যেটা না, এটা একটু বলে আমরা একটু নামাজের ব্রেক নিব 8 মিনিট, তারপরে আমরা থিওরিটিক্যাল এবং ম্যাথ গুলি দেখবো। তো সর্বশেষ যেটা, এটা হচ্ছে সেকশন 71। এটা হচ্ছে আমাদের আনঅবজর্ভড ডেপ্রিসিয়েশন কিভাবে আমরা ক্যারি ফরওয়ার্ড করব সেটা এখানে বলা আছে। তো এই আইন অনুযায়ী অনুমোদিত কোনো অবচয় কোনো করবৎসে গ্রস আয়ের বিপরীতে ব্যয় হিসাবে সম্পূর্ণরূপে চার্জ করা না গেলে তাহা পরবর্তী করবৎসে অবচয়ের সহিত যুক্ত হবে। এটার মানে কি? লেটস সে এবিসি লিমিটেড কোম্পানি, যাদের ট্যাক্স ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে ওদের বিজনেস ইনকাম আসছে 24 লাখ টাকা, হোয়ার এভার ওদের ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে 28 লাখ টাকা। তাইলে এই ডেপ্রিসিয়েশনটা, ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা তো ওরা বিজনেস ইনকামের সাথে চার্জ করবে। 24 লাখ টাকা যেটা ওনাদের ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে বিজনেস ইনকাম, এটার সাথে যদি ডেপ্রিসিয়েশনটা ওরা চার্জও করে, ওর ডেপ্রিসিয়েশন কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে কত টাকা? 4 লাখ টাকা। তো যেই 4 লাখ টাকা আমার ডেপ্রিসিয়েশন অ্যাক্সেস হচ্ছে, সেটা আমি যদি চার্জ করে দেই তাহলে আমার আসবে বিজনেস লস। আমরা এখানে এই ডেপ্রিসিয়েশনটাকে চার্জ না করে এটাকে দিব আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন। মানে কি, আমার ডেপ্রিসিয়েশন চার্জ করার আগে যেহেতু আমার বিজনেস ইনকাম হচ্ছে 24 লাখ, আমরা এই বছর ডেপ্রিসিয়েশন চার্জ করব 24 লাখ। আর যে এক্সেস 4 লাখ টাকা আছে, এই 4 লাখ টাকার ডেপ্রিসিয়েশনটাকে আমরা আনঅ্যাবজর্ব রাখবো। আনঅ্যাবজর্ব রেখে লেটস পরের বছর আমরা যখন ডেপ্রিসিয়েশন কম্পিটিশন করেছি তখন ট্যাক্স ডেপ্রিসিয়েশন এসেছে 27 লাখ। ওই 27 লাখটির সাথে আমরা আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন পূর্ববর্তী বছরের 4 লাখ অ্যাড করে দিয়ে পরের বছর আমরা ট্যাক্স ডেপ্রিসিয়েশন নিব 31 লাখ টাকা। ওকে,
এটা হচ্ছে প্রথম সাবসেকশন 1। পরে 2 এ বলা হচ্ছে এই আইনের কোনো বিধান পরিপালন ব্যত্যয়ের কারণে কোনো অবচয় ভাতা অননুমোদিত হইলে উহার জের টানা যাবে না। বলা হচ্ছে যেই ডেপ্রিসিয়েশনটা ইনঅ্যাডমিসেবল হবে, হ্যাঁ, ওই ডেপ্রিসিয়েশনটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। 3 নম্বরে বলা হচ্ছে জের টানা অবচয়ের ভাতা সার্চ করিবার পূর্বে জের টানা ক্ষতির সমন্বয় করিতে হবে। জের টানা অবচয়ের ভাতা সার্চ করিবার পূর্বে জেড টানা ক্ষতির সমন্বয়। এটার মানে কি, একটা বিজনেস এন্টিটিতে ওদের লস ক্যারি ফরওয়ার্ডও আছে, আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশনও আছে। তো বলছে আগে আপনি লস অফ ক্যারি ফরওয়ার্ড যেটা আছে ওই লসটা আপনি অফসেট করবেন। লস অফসেট করার পরে যদি আপনার কোনো ইনকাম থাকে দেন আপনি আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা সার্চ করবেন। আর সর্বশেষ বলা হচ্ছে অননুমোদিত অবচয় ভাতা সম্পূর্ণরূপে সমন্বয়কৃত হওয়া পর্যন্ত জেড টানা যাবে। সো আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনের ক্যারি ফরওয়ার্ডের কোনো টাইম বার নাই। আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন আপনি ইনফিনিটি অফ টাইম মানে যতদিন পর্যন্ত কমপ্লিটলি অ্যাবজর্ব না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি লিগ্যাল ডিসকাশন। আমি একটু নামাজের ব্রেক নিচ্ছি, 8 মিনিটের মতো ব্রেক নিব, তার মানে আমরা ঠিক শুরু করব 6টা 43-এ। ঠিক আছে। ওকে।
আমরা কি শুরু করব? ওকে, ফাইন, তাহলে আমরা একটু শুরু করি। তো আমরা মোটামুটি আমাদের লিগ্যাল যে ডিসকাশন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেটা আমরা মোটামুটি ডিসকাস করেছি। এবার আমি একটু আপনাদেরকে প্র্যাকটিস ম্যাথে নিয়ে আসি। তো তার আগে একটু সামারি করে দিই। আমরা এতক্ষণ যা বললাম যে আমাদের এখানে দুটো বিষয়, কোন স্পেসিফিক ইয়ারে আমাদের যে আয়ের বিভিন্ন খাত আছে, আমরা মোটামুটি আয়ের 7টা খাতের কথা জানি। ইনকাম ফ্রম স্যালারি, দেন আমাদের ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস। বিজনেসকে আমরা আবার এখানে এনে 3টা ভাগে ভাগ করছি, যে আমাদের স্পেকুলেশন বিজনেসের ইনকাম, আমাদের টোবাকোর ইনকাম, এবং আদার দেন স্পেকুলেশন এন্ড টোবাকো ইনকাম। তো যেটা আমরা বলেছি, স্পেকুলেশন এবং টোবাকোর ইনকাম শুধুমাত্র, সরি, স্পেকুলেশন থেকে যদি কোনো লস হয়, তাহলে ওই লসটা শুধু স্পেকুলেশনের ইনকামের সাথে অফসেট করা যাবে। একইভাবে যদি টোবাকো বিজনেস থেকে কোনো লস হয়, ওইটা আমরা টোবাকোর বিজনেস ইনকাম থেকে আমরা অফসেট করতে পারবো। এপার্ট ফ্রম দিস, এই দুটো ছাড়া অন্য যে কোনো ব্যবসায়ের যদি লস হয়, তাহলে ওই এন্টিটির যে ব্যবসায়ের ইনকাম আছে সেটার সাথে অফসেট করা যাবে। হ্যাঁ, আর এপার্ট ফ্রম দিস ক্যাপিটাল গেইন যেটা আছে, সো ক্যাপিটাল লসটা আমরা ক্যাপিটাল গেইনের সাথে আমরা অফসেট করতে পারবো। এই ক্যাপিটাল গেইন বা সরি ক্যাপিটাল লস এবং বিজনেস লস ছাড়া অন্য 5টা খাতের যে লস যদি কখনো অ্যারাইজ হয়, তাহলে ওই 5 খাতের লস কিন্তু আমরা যে কোনো খাতের ইনকামের সাথে আমরা প্রথমে অফসেট করব। অফসেট করার পরে যদি আমাদের কোনো এক্সেস লস অ্যারাইজ করে, সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব। ক্যারি ফরওয়ার্ড কয় বছরের জন্য করতে পারবো? 6 বছরের জন্য করতে পারবো। এখানে আমি একটু বলে রাখি, লেটস সে আপনার 22-23 অর্থ বছরে এগ্রিকালচারাল লস হচ্ছে 3 লাখ টাকা, হ্যাঁ, আর আপনার বিজনেস ইনকাম হচ্ছে 2 লাখ টাকা। তাহলে আপনি প্রথমে কি করবেন? এগ্রিকালচারাল লস বিজনেস ইনকামের সাথে অফসেট করবেন। অফসেট করার পরে আপনার এক্সেস লস হবে, এগ্রিকালচারাল এক্সেস লস হচ্ছে 1 লাখ টাকা। পরবর্তী বছর যেটা দেখা গেল যে আপনার এগ্রিকালচারাল কোনো ইনকামও নেই, লসও নেই, আবার বিজনেস ইনকাম আসছে আপনার 2 লাখ টাকা। হ্যাঁ, তো পরের বছর আমাদের কি হচ্ছে? আমাদের একটা এগ্রিকালচারাল লস ক্যারি ফরওয়ার্ড আছে 1 লাখ, এবং আমাদের কি আছে? বিজনেস ইনকাম আছে 2 লাখ টাকা। আমরা পরের বছর যেই এগ্রিকালচারাল লস ক্যারি ফরওয়ার্ড আছে, সেটা কি আমরা পরের বছর বিজনেস ইনকামের সাথে অফসেট করতে পারবো? না, করা যাবে না। আমরা যেই বছর লসটা অ্যারাইজ করবে, ওই বছর আমরা যে কোনো খাতের সাথে অফসেট করতে পারবো। অফসেট করার পরে যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব, ক্যারি ফরওয়ার্ডের বিজনেস লস শুধুমাত্র ওই খাতের সাথে অফসেট করা যাবে। এখন আপনারা আমরা বলতে পারেন, আমরা কিন্তু সেকশন 70 এবং 71-এ এরকম কোনো কিছু দেখিনি, তাইলে আপনি এটা কিভাবে বললেন? এটা আমি বলেছি কারণ আমাদের পূর্বের যে আইন 1984, সেখানে কিন্তু আমরা একইভাবে অফসেট মানে অফসেটেড অফসেট করে যে আমাদের লস ক্যারি ফরওয়ার্ড হয়েছে, যে খাত থেকে আমাদের লস ক্যারি ফরওয়ার্ড হয়েছে, ফিউচারে গিয়ে আমরা ওই সেম খাতের সাথে কি করেছি? আমরা সেম খাতের সাথে সেটাকে অফসেট করেছি। তো এই আইনে যেহেতু এটা স্পষ্ট করে কিছু বলা নাই, আমরা এই ক্ষেত্রে পূর্বের আইনটাই ফলো করব। ঠিক আছে? আমাদের এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা শেষ দিকে বলা আছে, যদি কোনো কিছু এই আইনে ডিরেক্টলি বলা না থাকে এবং পূর্ববর্তী আইনের সাথে সেটা কি হয়, প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী আইনটাই ফলো করব। সো অফসেট হয়ে যাওয়ার পরে আহ, যে অ্যাক্সেস লসটা থাকবে, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ডেড করছি, সেটা কিন্তু আমরা পরের বছর গিয়ে ওই সিমিলার খাতের সাথে আমাদের অফসেট করতে হবে, অন্য খাতের সাথে আর করা যাবে না। এটা এই আইনে বলা নাই, বাট আগের আইনে বলা ছিল। So, বাকি ক্লজ গুলি আমি অলরেডি বলেছি। আমরা কি বলেছি? যে আমাদের যেটা এক্সামটেড বিজনেস কিংবা রিডিউস রেটের ইনকাম অথবা মিনিমাম ট্যাক্সের ইনকাম, এই সমস্ত খাত থেকে যদি কোনো লস অ্যারাইজ করে, সেটা কি করা যাবে না? সেটা অন্য কোনো খাতের সাথে অফসেট কিংবা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। একইভাবে আমরা বলেছি যে পার্টনারশিপ ফার্ম কিংবা অ্যাসোসিয়েশন অফ বিজনেস থেকে যদি কোনো লস হয়, এটা পার্টনারদের বা মেম্বারদের ইনকামের সাথে
অফসেট করা যাবে না। সর্বশেষ বলে আমরা যেটা বলেছি, কোনো একটা বিজনেস যদি এই আপনি সাকসেসর মানে যেটা আমরা বলছি উত্তরসূরি হিসেবে যদি পান, তাহলে আপনি এটা লস অফসেট করতে পারবেন। বাট আপনি যদি অন্য কোনো ভাবে এটার ওনার হয়ে থাকেন, তাহলে কিন্তু পূর্ববর্তী বিজনেসের যে লস সেটা আপনি অফসেট করতে পারবেন না। আর ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলেছি লস অফসেট করার পরে যেই আমরা ক্যারি ফরওয়ার্ড করবো এটা 6 বছর পর্যন্ত নিয়ে নেওয়া যাবে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা বলেছি যদি বিজনেসের কোনো আমরা দেখি যে কোনো বছর আমাদের বিজনেসের ট্যাক্স ডেপ্রিসিয়েশন যেটা আছে এটা সার্চ করলে আমাদের বিজনেস লস হয়, তাহলে আমরা এক্সেস বা ডিফারেন্সিয়াল যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন থাকবে এটা ইনকামের এগেনস্টে সার্চ না করে এটা আমরা আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশন হিসেবে রাখবো। আর আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশনটা আমরা যতক্ষণ পর্যন্ত এটা ফুললি অ্যাবজর্ব না হবে আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। আর কোনো একটা এন্টিটিতে যদি আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন এবং লস ক্যারি ফরওয়ার্ড দুটোই থাকে, আগে আমরা বিজনেস লসটা অফসেট করব, দেন আমরা আনঅ্যাবজর্ব ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা আমরা সার্চ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের আইনের লিগ্যাল বিষয়। এবার আমি একটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে এ বি এন্ড সি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দি রেশিও অফ 3:2:1। সেখানে কি বলা হচ্ছে, একটা পার্টনারশিপ ফার্মে 3জন পার্টনার ছিল, এদের রেশিও হচ্ছে প্রফিটেবিলিটির রেশিও হচ্ছে 3:2:1। ডিউরিং দ্য ইনকাম ইয়ার 2023 বি রিটায়ার্ড and the partner A and C continued in the ratio of 3:1। সো এই যে এইখানে টোটাল হচ্ছে কয়জন, মানে 3জনের শেয়ার ছিল 3:2:1। এখান থেকে বি এর প্রপোর্শনেট ছিল আপনার কত, বি এর ছিল আপনার আমি যদি এটাকে নেই এটা হচ্ছে 6, তো 6 মানে হচ্ছে ওর মনে হচ্ছে 2/6। তার মানে বি হচ্ছে 33% শেয়ার। বি শেয়ার কতখানি, 33%, তাই না? আর এই বি কি করছে, উনি কিন্তু এখান থেকে রিটায়ার করছে এবং উনি রিটায়ার করার পরে এ এবং সি এই বিজনেসটা কন্টিনিউ করে ইন দ্য রেশিও অফ 3:1। সো আপ টু দ্যাট ইয়ার brought forward loss of the firm amounted to টাকা 3 লাখ। সো 22-23 অর্থ বছর পর্যন্ত এদের লসটা ছিল 3 লাখ টাকা, যেখানে বি এর রেশিও হচ্ছে আপনার 33%। তাহলে বি এর লস পোর্শন কত, 1 লাখ। আর এ এবং সি এর লস পোর্শন কত, এ এবং সি এর লস পোর্শন হচ্ছে 2 লাখ। সো দেন বলা হচ্ছে নেট প্রফিট ফর দি কারেন্ট ইয়ার অ্যামাউন্টেড টু টাকা 5 লাখ। এই এন্টিটির নেট প্রফিট হচ্ছে পরে 5 লাখ টাকা আসছে। Here is a case of change in the construction of the firm. The firm cannot set of retiring partners share of loss against its প্রফিট ফর দি কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 23-24। সো 22-23 যে 3 লাখ টাকা লস, এটা কিন্তু 23-24 অর্থ বছরের যে প্রফিট 5 লাখ টাকা সেটার এগেনস্টে ফুললি কি করা যাবে না, অফসেট করা যাবে না। কতখানি আনতে হবে, যে দুইজন আছেন প্রেজেন্ট বা এক্সিস্টিং পার্টনার আছে উনাদের প্রপোর্শনেট লসটাই এই আপনার 23-24 অর্থ বছরের বিজনেস ইনকামের সাথে অফসেট করা যাবে। তার মানে এদের কতখানি আনতে পারছে না, 3 লাখ থেকে ওরা বির যে প্রপোর্শনেট লস 1 লাখ টাকা সেটা অফসেট করা যাবে না, এটা ফরগো হয়ে যাবে। তাহলে লস অফসেট করা যাবে কতখানি, 3 লাখ মাইনাস 1 লাখ, 2 লাখ টাকা অফসেট করা যাবে। তাহলে আমরা 23-24 যখন পার্টনারশিপ ফার্মের ট্যাক্স কম্পিটিশন করব তখন আমরা নিব নেট প্রফিট 5 লাখ আর এটার সাথে নিব ব্রড ফরওয়ার্ড অফ প্রিভিয়াস ইয়ার লস 2 লাখ। তাহলে অ্যাডজাস্টেড প্রফিট হবে 3 লাখ টাকা। ক্লিয়ার? এটা কি বোঝা যাচ্ছে? Okay, fine. Let's have another example. Worked example 1, যেখানে বলা হচ্ছে মিস্টার আমির হোসেন has the following income in the different income years. Calculate his total income after considering provisions relating to set off and carry forward of losses. So উনার মিস্টার আমির হোসেনের 3 বছরের
ইনকাম এবং লস গুলি দেয়া আছে। আমাদের এখান থেকে উনার কোন বছর ট্যাক্সেবল ইনকাম কতখানি হবে এবং উনি লস কতখানি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন সেটা আমরা বের করব। প্রথমে আমরা 19-20 অর্থ বছরের জন্য উনার ট্যাক্সেবল ইনকাম এবং লস ক্যারি ফরওয়ার্ড বের করবো, একইভাবে 20-21 এবং 21-22 জন্য করবো। সো প্রথম যেটা আছে 19-20 অর্থ বছরে দেখা যাচ্ছে ইন্টারেস্ট অন সিকিউরিটি ছিল 20,000, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল 1,30,000, এগ্রিকালচারাল লস ছিল 1,70,000, দেন ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস, এখানে কোনো ইনকাম ছিল না, লসও ছিল না, এবং সর্বশেষ ক্যাপিটাল গেইন ছিল 25,000 টাকা। তো এই হচ্ছে 19-20 অর্থ বছরের উনার ডিটেলস। তাহলে আমার একটু বলেন তো, আমাদের 19-20 অর্থ বছরের যে এগ্রিকালচারাল লস আছে এইটা আমরা কোন কোন আয়ের এগেনস্ট অফসেট করতে পারবো? এগ্রিকালচারাল লস কি ক্যাপিটাল গেইনের সাথে অফসেট করা যাবে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল সমস্যা বলি। টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এতক্ষণ আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 2023-এর ইনকাম ট্যাক্স অ্যাক্ট। হ্যাঁ, 23-এর যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এটা আসলে ইফেক্টিভ কোন বছরের জন্য? 23-24, 24-25। এইটা আসলে ইফেক্টিভ হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023টা ইফেক্টিভ হচ্ছে আমাদের অর্থ বছর 22-23 এবং আমাদের গোয়িং অন বা ফরওয়ার্ডিং টাইমের জন্য ইফেক্টিভ। আর আমি এখন আপনাদেরকে যে পিরিয়ডটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী। তাই না? আমি কি 19-20 সালের অ্যাসেসমেন্ট 23-এর আইন দিয়ে করব না 84 আইন দিয়ে করব? বলেন। এটা কিন্তু 84 আইন দিয়ে আমার করতে হবে। তো 84 আইনে যেটা ছিল যে আপনার ক্যাপিটাল গেইন আপনার অন্য কোনো হেডের সাথে অফসেট হয় না, ওইটা আপনার ক্যাপিটাল লসের সাথে আপনাকে অফসেট করতে হবে। একইভাবে হচ্ছে স্পেকুলেশন এরটারও সেম প্রভিশন ছিল। তো আগের আইনে যেটা ছিল যে আপনার এই যে ক্যাপিটাল গেইন যেটা, এইটা আপনি এগ্রিকালচারের সাথে কি করতে পারবেন না, অফসেট করতে পারবেন না। আমি আপনাদেরকে ওটা একটু খুলে দেখালে ভালো হতো। তো আগের আইন অনুযায়ী যেটা হবে যে এগ্রিকালচারাল যে লসটা, এই এগ্রিকালচারাল লসটা আমরা শুধুমাত্র এই ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টির সাথে আমরা অফসেট করতে পারবো। অফসেট করার পরে যেটা অ্যাক্সেস থাকবে সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব। আর যেটা ক্যাপিটাল গেইন আছে, যেহেতু আমার কোনো ক্যাপিটাল লস নাই, এই ক্যাপিটাল গেইনের উপর আমার এই বছরে ট্যাক্স দিতে হবে। বুঝা যাচ্ছে? তো আমি যদি একটু ভেঙে ভেঙে দেখাই, এটা আসলে প্রেজেন্টেশন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে দেন। এটা আমি সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স থেকে নিয়েছি, ওরা প্রেজেন্টেশনটা এইভাবে রেখেছে। সো ওনারা যেটা করেছে যে 4টা কলামে এটা দেখিয়েছে, প্রত্যেক 3টে বছরের জন্য আলাদা আলাদা করে ওনারা কম্পিটিশন করেছে। প্রথমটা হচ্ছে পার্টিকুলার, এরপরে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এরপরে হচ্ছে এটা আসলে ইনার কলাম আগেও দেয়া যায় পরেও দেয়া যায়, আর লাস্ট কলামটা ওনারা রেখেছে ক্যারি ফরওয়ার্ডের জন্য। এটা আসলে সিঙ্গেল কলামেও, দুটা কলামেও পসিবল, তিনটাই করতে হবে, নট নেসেসারি। হাউএভার, সো প্রথমে যেটা ছিল আমরা কি নিয়েছি, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে আমাদের এখানে ইনকাম হচ্ছে 1,50,000। এই 1,50,000 আমরা কিসের সাথে অফসেট করব? এগ্রিকালচারাল লস 1,70,000-এর সাথে আমরা অফসেট করব। অফসেট করার পরে আমাদের কি হবে? এগ্রিকালচারাল লস অ্যাক্সেস হবে, যেটা আমরা কি করব? ক্যারি ফরওয়ার্ড করব। আর যেটা ক্যাপিটাল গেইন আছে, ক্যাপিটাল গেইন অন্য কোনো খাতের সাথে এটা অফসেট হবে না, ক্যাপিটাল গেইনটা আমাদের ওই অর্থ বছরের ট্যাক্সেবল ইনকাম হিসেবেই থাকবে। তাহলে মিস্টার আমির হোসেনের 19-20 অর্থ বছরের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 25,000, আর ওনার এগ্রিকালচারালের লস ক্যারি ফরওয়ার্ড হবে 20,000। ঠিক আছে? এই যে এগ্রিকালচারের লস ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এই এগ্রিকালচারাল লস পরবর্তী বছর শুধুমাত্র এগ্রিকালচার ইনকামের সাথে অফসেট করা যাবে, অন্য কোনো খাতের সাথে আর অফসেট করা যাবে না আগের আইন অনুযায়ী। মনে থাকবে?
আমি এবার পরেরটাই যাই। 20-21 20-21 অর্থ বছর ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আসছে, আবার ইনকাম হয়েছে আর 30,000। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ইনকাম ছিল 1,20,000। আবার এগ্রিকালচারাল কি হচ্ছে, উনার এখান থেকে লস হচ্ছে 30,000। দেন হচ্ছে উনার এবার স্পেকুলেটিভ বিজনেস থেকে লস হচ্ছে 40,000। এবছর আর কোনো ক্যাপিটাল গেইন কিংবা লস কিছু নাই। দেখেন যে স্পেকুলেটিভ বিজনেস লস, এটা কিন্তু অন্য কোনো আয়ের সাথে ক্যারি ফরওয়ার্ড অফসেট করা যাবে না, এটাকে আমাদের ডিরেক্ট ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আর এগ্রিকালচারাল যেহেতু ইনকাম নাই, পূর্ববর্তী এগ্রিকালচারাল লস অফসেট করার কোনো সুযোগ নাই। রেদার দেন আমরা এই বছরের যে এগ্রিকালচারাল লস আছে সেটা আমরা এই উপরের 1,50,000 সাথে অফসেট করব। সো অফসেট করার পরে আমাদের ট্যাক্সেবল ইনকাম হবে 1,20,000। দেন এগ্রিকালচারাল লস ক্যারি ফরওয়ার্ড থেকে যাবে 20,000। আর স্পেকুলেটিভের লস ক্যারি ফরওয়ার্ড হবে 40,000। ঠিক আছে, তাহলে 20-21 কি হচ্ছে, প্রথমে এই 1,50,000 সাথে আমরা এগ্রিকালচার লস অফসেট করব, আর পূর্ববর্তী বছরের এগ্রিকালচার লসটা আমরা আবার ক্যারি ফরওয়ার্ড করে দিব। আর স্পেকুলেটিভের বিজনেস লসটা এটাও আমরা ক্যারি ফরওয়ার্ড করব। তাহলে 21-22 প্রথম দুটা লস ক্যারি ফরওয়ার্ড আছে, একটা আসছে এগ্রিকালচারাল লস ক্যারি ফরওয়ার্ড আসছে 20,000, আর স্পেকুলেটিভ বিজনেসের লস ক্যারি ফরওয়ার্ড আসছে 20,000। তাহলে 21-22 আমরা কি করব, যেহেতু আমাদের এই 21-22 এসে পূর্ববর্তী এই বছর প্রথম এগ্রিকালচার ইনকাম আছে, আমরা ওই আগের এগ্রিকালচারাল লসটা প্রথমে অফসেট করে দিব 20,000। 20,000 অফসেট করে দিব, আর আমাদের স্পেকুলেটিভের যে লস আছে 40,000, এটাও আমরা স্পেকুলেটিভের ইনকামের সাথে আমরা অফসেট করব। করলে এখানে ইনকাম হবে 10,000, এখানে হবে 20,000, এখানে 1,30,000, এখানে হচ্ছে 20। তাহলে আমাদের এখানে কত, 20-20-40, 1,70,000, 1,80,000 টাকা হবে 21-22 অর্থ বছরের ট্যাক্সেবল ইনকাম। সেটা এখানে বেসিক্যালি আছে, আমি যদি একটু দেখাই। মিস্টার আমির হোসেন, আমি প্রথমে আসি পরের বছর, আমরা তো 19-20 দেখলাম। 19-20 কি হচ্ছে, একটাই আমাদের লস ক্যারি ফরওয়ার্ড আসছে, সেটা হচ্ছে এগ্রিকালচারের। আর এখানে আমরা তাইলে কি করবে, এগ্রিকালচার তো 20-21 কি করা যাবে না, অফসেট করা যাবে না। কেন যাবে না, কারণ এই এগ্রিকালচারের কোনো ইনকাম নাই। আমরা ওই অর্থ বছরের যে দুটো ইনকাম ছিল, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এবং হাউস প্রপার্টি, এটার সাথে আমরা প্রথমে এগ্রিকালচার এর যে লসটা আছে সেটা আমরা অফসেট করে দিচ্ছি। অফসেট করে দেওয়ার পরে আমাদের ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 1,20,000। আর এগ্রিকালচারাল এর পূর্ববর্তী বছরের যে লস আছে তা আবার ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং স্পেকুলেটিভ বিজনেসের লসটাও আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছি। সর্বশেষ আমাদের কি ছিল, যে ইনকাম ইয়ার 21-22, সেখানে এসে আমরা কি করলাম, এই যে এগ্রিকালচারাল লস ছিল এটা আমরা এই বছরের এগ্রিকালচার ইনকামের সাথে অফসেট করে দিয়েছি। তারপরে আমাদের ট্যাক্সেবল এগ্রিকালচার ইনকাম থাকলো 20,000। আর স্পেকুলেটিভের যে লস ক্যারি ফরওয়ার্ড ছিল সেটা স্পেকুলেটিভের ইনকাম 50,000 এর সাথে অফসেট করে স্পেকুলেটিভের ইনকাম দাঁড়ালো আমাদের 10,000। তো সব মিলিয়ে 21-22 অর্থ বছরের ট্যাক্সেবল ইনকাম দাঁড়িয়েছে 1,80,000। আর 21-22 ইনকাম ইয়ারের জন্য কোনো ধরনের আর লসের ক্যারি ফরওয়ার্ড রইল না। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি আজকের আমার লাস্ট এক্সারসাইজ ম্যাথটা একটু দেখাই। মিস্টার জামশেদ সওদাগর reports the following income for the income year ended on June 30, 2023. ওনার জুন 30, 2023 এখানে কোনটা ইফেক্টিভ হবে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 না ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023? 2023 এক্সিলেন্ট। এখানে আমরা 2023 অনুযায়ী করব। যেখানে দেখা যাচ্ছে ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন হচ্ছে 5 লাখ। দেন হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 1 লাখ, ক্যাপিটাল গেইন 50,000, ইনকাম ফ্রম স্পেকুলেটিভ বিজনেস 80,000। এখানে কোনো ধরনের লস নাই, ডিউরিং দি পিরিয়ড কোনো ধরনের আমাদের লস নাই। আচ্ছা, লেটস সে যদি ওনার বিজনেসের লস হতো 5 লাখ, তাইলে আমরা এই 5 লাখ টাকার লস কি অন্য খাতের সাথে আমরা অফসেট করতে পারতাম? একইভাবে যদি ক্যাপিটাল লস থাকতো তাইলেও আমরা সেটা পারতাম না, বা স্পেকুলেটিভেরও যদি লস থাকতো আমরা সেটা কিন্তু ডিউরিং দ্য পিরিয়ডের ইনকামের সাথে অফসেট করতে পারতাম না। আচ্ছা, ওনার যদি লেটস সে হাউস প্রপার্টি থেকে আসলে লস আসার চান্সেস খুব লো,
বাট হাউস প্রপার্টি থেকে যদি লস আসে 1,00,000 টাকা, সেটা কি আমরা অন্য খাতের সাথে অফসেট করতে পারবো? এক্সিলেন্ট। বাট এখানে যেটা আমরা বলছি, এখানে হাউস প্রপার্টির লস থাকলে সেটা কিন্তু অন্য খাতের সাথে অফসেট করা যায়। আচ্ছা যাক, যাই হোক, এবার আমরা নিচের ইনফরমেশনে আসি। নিচে বলা হচ্ছে, হাউএভার হি হ্যাজ সাম লসেস ক্যারিড ফরওয়ার্ড ফ্রম আর্লিয়ার ইয়ার্স উইথ দি ফলোইং ডিটেলস। উনার এই বছরে অফসেট করা না গেলেও পূর্ববর্তী বছরে ক্যারি ফরওয়ার্ডের ব্যালেন্স আছে। প্রথমে আসি, উনার কি আছে, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এখানে 16-17 অর্থ বছরের লস আছে 80,000 টাকা। এটা কি আমরা আহ, আমাদের অর্থ বছর কত, আমাদের ইয়ার অফ অরিজিন হচ্ছে যেই বছরে হচ্ছে। আর আমাদের ইনকাম ইয়ার কবে, 22-23। আমাদের ইনকাম ইয়ার কবে, 22-23। এটা হয়েছে কবে, 16-17। তাহলে আমরা এই 80,000 টাকা এই আমাদের 22-23 ইনকাম ইয়ারের সাথে কি অফসেট করতে পারবো? পারবো। কোন খাতের সাথে করতে পারবো? এই 80,000 কি আমি হাউস প্রপার্টি, এটা যেটা আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে বিজনেস লস, এটা শুধুমাত্র আমার বিজনেস ইনকামের সাথে করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে 16-17, তারপরে 6 বছর। 6 বছর কবে, 17-18, 18-19, 19-20, 20-21, 21-22, 22-23। তার মানে এবার আমরা লাস্ট ইয়ারে আছি। এইটা আমরা কি করতে পারবো, 16-17 আমরা অফসেট করতে পারবো। দেন আছে আমাদের ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, এটা এটা বেসিক্যালি ক্যাপিটাল গেইন বলতে ক্যাপিটাল লস, এগুলি লসের ব্যালেন্স। সো এই খাতের লস 50,000, এটা কি অফসেট করা যাবে? আচ্ছা, লেটস সে এটা যদি থাকতো 17-18, তাইলে করতে পারতাম। এক্সিলেন্ট। তাহলে আমরা এটা ক্যাপিটাল গেইনের এগেনস্টে 50,000-এর এগেনস্টে 50,000টা আমরা আহ, কি করতে পারতাম, আমরা অ্যাডজাস্ট করতে পারতাম। এখন কিন্তু সেই সুযোগ নেই। একইভাবে আছে লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস 40,000, এটা অ্যাডজাস্ট করা যাবে? এটা ওকে। লাস্ট ওয়ান, আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন 9-10, 50,000 টাকা। এটা যাবে? এটা কেন যাবে? এক্সেলেন্ট। তাহলে আমরা এখানে দুটো অফসেট করতে পারবো। একটা হচ্ছে আমার বিজনেস লস, আর একটা হচ্ছে আমাদের আনঅ্যাবজর্বড ডেপ্রিসিয়েশন। তাহলে লেটস হ্যাভ দ্য কম্পিটিশন। সো আমরা লিখলাম যে মিস্টার জামশেদ সওদাগর, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, সোর্স অফ ইনকাম, দেন 4টা কলাম ওরা দিছে। আপনারা আপনাদের সুবিধা মতো ইনার কলাম গুলি দিবেন। প্রথমে ইনকাম ফ্রম বিজনেস হচ্ছে 5 লাখ। এখান থেকে আমরা প্রথমে বিজনেস লস যেটা সেটা বাদ দিব 80,000, দেন আমরা আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন বাদ দিব। তাহলে আমাদের এখান থেকে ডিডাকশন হবে 1,30,000। তাহলে ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস হবে 3,70,000। এরপরে আমাদের উপরে ছিল হাউস প্রপার্টির ইনকাম, এই খাতের কোনো লস নাই, সো এখানে অ্যাডজাস্টমেন্টের কিছু না, এটা ডিরেক্টলি চলে আসবে। দেন আছে আমাদের ক্যাপিটাল গেইন 50,000। এই ক্যাপিটাল গেইন যেটা আছে, এটা আমরা কি করতে পারবো না, ক্যাপিটাল গেইন ডিরেক্টলি আসবে, এটার সাথে অফসেট হবে, অফসেট হবে না। স্পেকুলেটিভ ইনকাম আছে 80,000, এখানে ওরা এটা অ্যাডজাস্ট করছে, এটা অ্যাডজাস্ট হবে না। হ্যাঁ, এখানে ধরেন ওদের ম্যানুয়ালে ভুল দিছে, এইটা অ্যাডজাস্ট হবে না, 80,000 ডিরেক্টলি আসবে। ঠিক আছে, এটা কখন আসবে, এটা যদি ধরেন 17-18 হয় তাইলে আসবে। কারণ 16-17 আমাদের লাস্ট ইয়ার ছিল, 16-17 পরে আর যাবে না। তো এখানে আসলে ওরা আপডেট করে নাই। এই অ্যান্সারটা এটা হবে যদি আপনারা এটাকে 18-19 করে দেন। আপনারা এক্সারসাইজ বা কোশ্চেন এটাকে 18-19 করে দিয়েন, তাহলে আর অসুবিধা হবে না। সরি, কলম আছে কোথায়, তো এটা যদি আমি দেই, এটারে আমি 18-19 করি, তাইলে গিয়ে এটা ঠিক আছে। ঠিক আছে, আর নাইলে এটা অ্যাডজাস্ট করা যাবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লস, অফসেট এন্ড ক্যারি ফরওয়ার্ড। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন।
আর না থাকলে আজকে আমি এখানে রেখে দিব। বলেন বলেন। রয়্যালটি টিডিএস, রয়্যালটি তো টিডিএস এর ডিরেক্টলি এটা কে কাটবে? রয়্যালটি হচ্ছে কেটেই পাঠাবে। তো ওইটার জন্য আমরা আসলে ওটা গ্রস আপ আমরা করি না। হ্যাঁ, আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলি গ্রস আপ করি, কারণ আমরা জানি এখানে ট্যাক্স ডিডাকশন হয়ে নেট অ্যামাউন্টটা আমাদের দেয়া হয়। আর রয়্যালটির এটা, এই যে ট্যাক্স ডিডাকশনটা এটা কি করবে? যে পাঠাবে সে করবে। এখন ও ট্যাক্স ডিডাক্ট করেও পাঠাইতে পারে, নাও করেও পাঠাইতে পারে, যদিও আইন অনুযায়ী ওরে ডিডাক্ট করতেই হইতো। বাট এটা সিউরিটি দেয়া যাচ্ছে না ও ডিডাক্ট করছে কি করে নাই। যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ব্যাংক, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইন্টারেস্ট ইনকামে ব্যাংক 100% আপনার ডিডাকশন করবে। আর রয়্যালটির ক্ষেত্রে কিন্তু সেই সিউরিটিটা নাই। এই জন্য কোশ্চেনে যদি বলা না থাকে আমরা সেটা গ্রস আপ করবো না রয়্যালটির ক্ষেত্রে। না না, ইনকাম ফ্রম রেন্ট গ্রস আপ কখন করবেন? আপনাকে যদি কোশ্চেনে এরকম হিন্টস দেয় যে আপনি কমার্শিয়াল স্পেসটা রেন্ট দিচ্ছেন একটা উইথ হোল্ডিং এন্টিটির কাছে, যে আপনাকে ট্যাক্স ডিডাক্ট করে প্রতি মাসে 15,000 টাকা দেয়। হ্যাঁ, তখন আপনি কি করবেন? কমার্শিয়াল মানে উইথ হোল্ডিং এন্টিটি রেন্ট দিলে যেহেতু 5% ও ট্যাক্স ডিডাক্ট করবে, আপনি সেই ক্ষেত্রে অ্যানুয়াল রেন্টটাকে 0.95 দিয়ে ডিভাইড করে গ্রস আপ করে দেখাবেন। আর যদি কোশ্চেনে এরকম কিছু বলে দেয়া না থাকে যে ও ট্যাক্স ডিডাক্ট করছে কিংবা উইথ হোল্ডিং এন্টিটির কাছে আপনি ভাড়া দিয়েছেন, তাহলে আপনি আর গ্রস আপ করবেন না। এই যে কমার্শিয়াল স্পেসে ভাড়া দিলেই যে যাকে ভাড়া দিচ্ছে ও ট্যাক্স কাটবে, নট নেসেসারি। যাকে ভাড়া দিচ্ছে সে তো উইথ হোল্ডিং এন্টিটি হইতে হবে। ও উইথ হোল্ডিং এন্টিটি না হলে তো ও অ্যাট সোর্সে ট্যাক্স কাটবে না। বুঝতে পারছেন? লেটস সে আমাকেই ভাড়া দিল, আমি তো উইথ হোল্ডিং এন্টিটি না। আমি একটা জেনারেল, মানে আমরা একজন কি প্রোভাইডারশিপ বিজনেস। আমার ফার্ম যদি আবার পার্টনারশিপ হয় তাহলে আমরাও উইথ হোল্ডিং এন্টিটি হব, আমরা অ্যাট সোর্সে ট্যাক্স কাটবো। আমার যেহেতু প্রপার্টিশিপ ফার্ম, আমাকে যদি ভাড়া দেয় এটা কমার্শিয়াল পারপাসে ভাড়া হবে, বাট আমি কিন্তু ট্যাক্স কাটবো না। তো যা দিবে সেটা পুরোটাই ওনার ইনকাম। আর যদি আমি উইথ হোল্ডিং এন্টিটি হই তাহলে এবং বলা হয় আমার কাছ থেকে উনি নেট রিসিভ করেছেন এত, তার মানে হচ্ছে এখানে ট্যাক্স ডিডাকশনের পরে রিসিভ করেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে গ্রস আপ করতে হবে। ট্যাক্স রেট কত হবে রেন্টের ক্ষেত্রে? 5%। এক্সিলেন্ট। আর কোনো কোশ্চেন? না, দরকার নেই। করলে ভালো, না করলে অসুবিধা। আপনারা শুধু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ট্যাক্সের রেট গুলি একটু ভালো করে মনে রাখেন, কারণ ওইখানে গ্রস আপ করতে হতে পারে আর কি। ট্রান্সফার প্রাইসিং এ আসে, করলে তো ভালো। আচ্ছা, তাহলে আমিও স্পেসিফিকলি ওই ম্যাথটাই করাবো। আগে বেসিক জেনারেল ডিসকাশন হয়ে যাক, হ্যাঁ? আমরা নেক্সট দিন থেকে একটু ব্যাট নিয়ে পড়বো। ব্যাট শেষ হয়ে গেলে বাকি যে ডিসকাশন গুলি আছে ওইগুলি আমরা আবার করবো। আমি তো সি এর বইটাই দিয়ে, মানে ওইখানে যে দুটো এক্সারসাইজ ম্যাথ ছিল এটা আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু দেখেন যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওইখানে কোনো লস অফসেট বা ক্যারি ফরওয়ার্ড আছে কিনা, থাকলে আপনারা একটু এক্সারসাইজ করে নিয়ে, বা কোনো কোয়েরি থাকলে নেক্সট দিন আমাকে একটু, আমরা ক্লাসে ডিসকাস করে নিব। আহ শনিবার দিন আমার একটু ঝামেলা থাকে, আমি আবার একটু ইউনিভার্সিটিতে ক্লাস নেই। শুক্রবার দিন নেওয়া পসিবল আর কি। আমি শেষ করে দিব, তার আগেই শেষ করে দিব ইনশাল্লাহ। তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? না